নমস্কার বন্ধুরা, বাংলা সাহিত্যের জ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নেটের প্রিপারেশনও নিশ্চয়ই ঠিকঠাক চলছে। তো আমাদের টিচিং অ্যাপটিটিউড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ক্লাস আমাদের এভালুয়েশন সিস্টেমের উপরে ছিল, তো সেটাও হয়ে গেছে। তো আমরা আজকে একদম ব্র্যান্ড নিউ ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউড শুরু করব। রিসার্চ এবং রিসার্চ মিনিং এটি সম্বন্ধে আমি অলরেডি আগে দুটো ভিডিও বানিয়ে ফেলেছি এবং টাইপ সম্বন্ধেও বানিয়ে ফেলেছি। পুরোনো ভিডিও রয়েছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে উপরে আই বাটনে ক্লিক করে সেটা তোমরা বেসিক ধারণাটা নিয়ে নিতে পারো, রিসার্চ কি এবং টাইপসগুলো কি কি। আজকে আমরা টাইপসেরই যাব। রিসার্চ টাইপস এটা অনেক বড় একটা টপিক। টাইপসের থেকেই আরেকটা টপিক আজকে আমরা শুরু করব। কি টপিক পরে বলছি, আগে একটা কথা বলে রাখি। একটা কাজ আমি ভেবেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইভ ক্লাসের পর আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, যে টপিকটি পড়ানো হয় লাইভ ক্লাসে, তার থেকে আমরা যদি কমেন্ট সেকশনে সেই টপিক পড়ানোর পরে কমেন্ট সেকশনে আমরা যদি সেটা নিয়ে গ্রুপ ডিসকাশন করি, তাহলে আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে আরো বেশি এফেক্টিভ হবে এই পড়াশোনাটা। গ্রুপ ডিসকাশন করলে কি হবে, সেখানে আমিও কোশ্চেন দেবো, তোমরাও কিছু কোশ্চেন করবে, ফলে সবারই অনেকটা কোশ্চেন কিন্তু এরিয়া জানা হয়ে যাবে, ফলে তোমাদেরই সেখানে সুবিধে হবে সেই পার্টিকুলার টপিকটা। তো আজকে আমরা এই টপিকের উপরে করব না। আজকে আমি কমেন্ট সেকশনে দুটো কোশ্চেন রেখেছি, দেখো। সেটা প্রিভিয়াস যে আমি টপিকটি করেছিলাম এভালুয়েশন সিস্টেম টিচিং অ্যাপটিটিউডের, সেখান থেকে দুটো টপিক আমি এখানে কমেন্ট সেকশনে দিয়েছি, দুটো টপিকের কোশ্চেন। এবার সেই কোশ্চেনগুলো তোমরা দেখো পারছো কিনা, যেহেতু আগে ক্লাস করা হয়ে গেছে। তো সেই টপিকগুলো তোমরা দেখে সেগুলোকে সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, আর নিজেরা কিছু কিছু কোশ্চেন করার চেষ্টা করো। আর এমন নয় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোশ্চেন করতে হবে, তোমরা যখন পারো এসে কোশ্চেন এখানে করবে এবং সেই উত্তরটা আবার তোমরা যখন পারবে তোমাদের সুবিধা মতো এসে উত্তরটা দিয়ে যাবে। তো এভাবে হয়তো করলে একটু গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা হয়তো আরো বেশি নলেজ গেইন করতে পারবো। তোমাদের মতামত অবশ্যই তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, তো আমরা আজকে চলে এসেছি রিসার্চ অ্যাপটিটিউডে এবং এখানে আমরা আগেই বললাম যে এটা অলরেডি আমাদের ভিডিও বানানো আছে, তাই তোমরা ওটা দেখে নিতে পারো। টাইপসের থেকে আমরা করছি। আর তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে ভবিষ্যতে কোনো ভিডিও আসলে তোমরা সহজেই সেটার নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তাহলে আজকের টপিকে আমরা চলে আসি। তাহলে আজকে তোমরা দেখতেই পাচ্ছ ফান্ডামেন্টাল রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে যেসব পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো আমরা এই আলোচনায় আজকে তুলে ধরবো। তো ফান্ডামেন্টাল রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চ এই দুটো যেহেতু কোনো বিষয়ের উপর যেহেতু গবেষণা করে, ঠিক আছে, তো বিষয়ের গুরুত্ব দেওয়াটাই এদের প্রধান কাজ, স্বাভাবিক এটা। তো এখানে এই যে গবেষণা, এটা যে সিদ্ধান্তটা বেরোয় সেটাও কিন্তু এক একটি গবেষণায় এক এক রকম বেরোবে। সেই ক্ষেত্রে এই দুটো গবেষণা কিন্তু প্রথম পর্যায় এবং পরবর্তী পর্যায়ের অন্তর্গত। এটা হয়তো কথাটা একটু জটিল মনে হলো, ঠিক আছে, আমি যদি আর একটু সরল ভাবে তোমাদের বলি, তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভিডিওটি শুরু করি। দেখো, তোমরা যারা এই ভিডিওটি দেখছো কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে, সম্পূর্ণটা দেখো, আশা করি কাজে লাগবে। অ্যাকচুয়ালি যদি নেটের বিষয়গুলো সহজে বুঝতে চাও, তাহলে আমি যেভাবে ভাবাচ্ছি সেভাবে আগে একটু ভাবতে শিখতে হবে, ঠিক আছে। শুধু ভিডিওগুলো দেখলেই হবে না, সেভাবে আমি যেভাবে কথাগুলো বলছি সেভাবে নিজেকে সেই কথাগুলো অনুযায়ী তোমরা ভাববে, তবেই এটা কিন্তু সহজভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে বলছিলাম উদাহরণের কথা। মোস্ট প্রবাবলি তোমরা সবাই এখানে ইউনিভার্সিটির স্টুডেন্টই আছো, তাই ইউনিভার্সিটির বেসিসে একটা উদাহরণ দিই। মনে করো কোনো এক ইউনিভার্সিটির কোনো এক ডিপার্টমেন্টে স্টুডেন্টরা ক্লাস করতে চাইছে না, বেশ কিছুদিন ধরে এটা ঘটছে। তাহলে এখানে আমরা একটা প্রবলেম পেলাম, সেটা হলো স্টুডেন্টরা ক্লাস করছে না। ওকে, তাহলে আমরা জানি রিসার্চের প্রথম নিয়ম কি, প্রবলেমকে খোঁজা। তো আমরা খুঁজলাম যে ক্লাস তারা করতে চাইছে না। এবার রিসার্চের দ্বিতীয় নিয়ম কি, সেটা হচ্ছে প্রবলেমের কজটা বা কারণটাকে খোঁজা। এবার কারণ খুঁজতে গিয়ে আমরা অনেক তথ্য পেলাম, যেখানে নানা রকম স্টুডেন্টের সাথে কথা বলে, গাইডের সাথে কথা বলে আমরা যে কারণগুলো পেলাম, সেই তারই বেসিসে আমরা একটা রিসার্চ করব। ওকে, তাহলে কয়েকটি কারণ আমরা যেগুলো পেলাম সেগুলোর মধ্যে ধরে নাও যে লোডশেডিং এর কারণে এই ক্লাসের সময় করে বিদ্যুৎ চলে যাচ্ছে, এটা একটি কারণ দেখলাম। এরপরে আরেকটি দেখলাম হচ্ছে টিচাররা ক্লাস নিতে আসতে পারছেন না। আরেকটি কারণ দেখলাম যে হোস্টেল থেকে ডিপার্টমেন্টটা অনেক দূরে, ফলে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। এই তিনটির মধ্যে যে কোনো একটি এই ক্লাস না করার মূল কারণ। ওকে, তাহলে আমরা কিন্তু এখনো কিন্তু মূল কারণটা জানি না।
এই যে আমরা এই রিসার্চ করলাম এবং নানা স্টুডেন্টের সাথে কথা বলে নানা তথ্য বা জ্ঞান সংগ্রহ করলাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়াল কারণ বা পার্টিকুলার যে কারণটার জন্য স্টুডেন্টরা আসছে না, ক্লাস করছে না, সেটা কিন্তু ধরতে পারলাম না। কেননা আমরা তো প্রবলেমটাকে সলভ করার জন্য সেগুলোকে বা কারণগুলোকে নির্মূল করার জন্য কারণের সমাধানগুলোকে তো অ্যাপ্লাই করে দেখিনি। ঠিক আছে, যেগুলো কারণ রয়েছে সেগুলো সমাধান হিসেবে কি হতে পারে, যেমন যদি বিদ্যুৎ ধরে নিই, বিদ্যুৎ যদি কারণ হয়ে থাকে তাহলে একটা সাধারণ একটা জেনারেটর বসিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার টিচারের কারণটা যদি ধরি তাহলে সাধারণভাবে টিচারকে বলা হবে যে তারা যেন প্রেজেন্ট থাকে। এবার হোস্টেলের কারণটা যদি দেখি তাহলে স্বাভাবিকভাবে তাদেরকে বোঝানো উচিত যে এখন ডিপার্টমেন্ট থেকে হোস্টেল আজীবন চলে আসছে, তো সেক্ষেত্রে এই দূরত্বটা তো কমানো যাবে না, সেক্ষেত্রে তারা যেন তাদেরকে সহজভাবে বুঝিয়ে সেটাকে করানো যায়। তো এইসব সমাধান তো হতে পারে সেই নির্দিষ্ট মানে ক্লাসে না যাওয়ার কারণটা। এবার দেখো, শুধু একটা তাত্ত্বিক ধারণা গঠন করে নিয়েছি কিন্তু আমরা এখানে। ঠিক আছে, এই যে কারণ, এই কারণকে সলভ করলেই স্টুডেন্টরা হয়তো আবার ক্লাসে আসা শুরু করতে পারে। সেক্ষেত্রে এই রিসার্চকে আমরা বলবো ফান্ডামেন্টাল রিসার্চ, যেখানে মূলত তাত্ত্বিক ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেখানে অ্যাপ্লাই করা হচ্ছে না, মানে প্রয়োগ করা হচ্ছে না। ওকে, বুঝতে পারলে? তাহলে আবার যদি শর্ট ফর্মে বলি, স্টুডেন্টরা যে ক্লাস করছে না সেটা একটা হচ্ছে কারণ। এবার আমরা নির্দিষ্ট কারণটা জানি না, ফলে অনেকগুলো তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা অনেকগুলো কারণ পেলাম। তাহলে এই যে আমরা কারণগুলো পেলাম, ঠিক আছে, একটা জ্ঞানকে বেস করে আমরা অনেকগুলো জ্ঞানকে আবার নিয়ে আসলাম, সেই ক্ষেত্রে এটা হয়ে যায় ফান্ডামেন্টাল রিসার্চ, যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারি না ঠিকই, কিন্তু আমরা তার বেসিসে আরো অনেক কিছু জ্ঞান সংগ্রহ করি যে এই 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 কারণগুলো হতে পারে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার যখন আমরা সেই প্রবলেমগুলো সলভ করার জন্য সেই প্রবলেমের যে সমাধানগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে দেখব, তখন হয়ে যাবে সেটা অ্যাপ্লাইড রিসার্চ। যে প্রবলেমগুলো আমরা দেখলাম সেই প্রবলেমের সমাধানগুলো যে ফান্ডামেন্টাল রিসার্চে আমরা দেখলাম, কিন্তু ওগুলো আমরা সেখানে অ্যাপ্লাই করছি না, কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করে দেখব তখন সেটা হয়ে যাবে অ্যাপ্লাইড রিসার্চ। অর্থাৎ এখানে থিওরি অর্থাৎ ফান্ডামেন্টাল রিসার্চটাকে বাস্তবায়িত করে দেখে নতুন জ্ঞান আহরণ করা হলো। ওকে, তো এটাই হয়তো তোমরা বইয়ে অনেক কঠিন ভাষায় দেখে হয়তো ঘাবড়ে যাও, তাহলে এই বিষয়টাকে সহজভাবে পড়লে কিন্তু এতটা সিম্পল হয়ে যায়। তো এটা হলো বেসিক ধারণা। এবার আমাদের স্ক্রিনে অনেক কন্টেন্ট গুলো রয়েছে, সেগুলো বিশ্লেষণ করে পড়বো, কারণ নেট এক্সামে এভাবেই থাকে। আর আমি যেটা উদাহরণ দিয়ে পড়ালাম সেটা বেসিক ধারণার জন্য ঠিক আছে, কিন্তু নেটে এভাবে আসবে না। সেটা একটা তোমাদের পার্টিকুলার একটা মাথায় থাকলো যে এই ফান্ডামেন্টাল রিসার্চটা হলো এটা আর অ্যাপ্লাইড রিসার্চটা হলো এটা, এটা ধারণার জন্য ঠিক আছে, কিন্তু এটা এভাবে কিন্তু পরীক্ষায় কখনো আসে না, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার প্রথমে আমরা চলে আসি ফান্ডামেন্টাল রিসার্চে। ফান্ডামেন্টাল রিসার্চের প্রথম পয়েন্টে কি বলেছে, যে এখানে বলেছে মৌলিক গবেষণা মূলত এখানে বিষয়ের অর্থাৎ যা নিয়ে আমরা রিসার্চ করতে চাইছি তার একটা সায়েন্টিফিক নলেজ, যেটা মূলত আমরা পূর্বেই আমাদের থাকে, কিন্তু সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে সেটাতে আরো কিছু নতুন জ্ঞান আহরণ করা হয়, যা সম্পূর্ণ হয় প্রাথমিক পর্যায়ের, মানে একদমই প্রাইমারি প্রাথমিক পর্যায়ের। তাই ফলে এই যে প্রাথমিক পর্যায়ের এটি একটি গবেষণা হয়, তার জন্যই এটাকে কিন্তু আমরা অনেক সময় বেসিক রিসার্চও বলে থাকি। এবার বেসিক রিসার্চ এবং ফান্ডামেন্টাল রিসার্চ দুটোই কিন্তু একই, যেহেতু এটা প্রাথমিক এটাকে প্রাইমারি রিসার্চও কিন্তু বলা হয়। প্রাথমিক শুধু মনে রাখবে যে ফান্ডামেন্টাল যেহেতু প্রাথমিক, তাই এটার নাম হচ্ছে প্রাইমারি রিসার্চ বা বেসিক রিসার্চ। এর পরের পয়েন্টে বলেছে দেখো, যে ফান্ডামেন্টাল রিসার্চের সম্পূর্ণটাই তাত্ত্বিক বা থিওরিটিক্যাল, মানে হলো যাকে আমরা বাস্তবে প্রয়োগ করে দেখি না, মানে আমরা যা নিয়ে গবেষণা করছি সেই বিষয়টাকে মূল তথ্যগুলো, মানে তার মূল তথ্যগুলো এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় সম্পূর্ণ লিখিতভাবে, ঠিক আছে, বা ভার্বালি হতে পারে, কিন্তু প্রয়োগ করা হয় না, সেটাকে আমরা অ্যাপ্লাই করে দেখি না। তাই এই রিসার্চে আমাদের রিসার্চের মূল নীতিগুলির দিকেই বেশি ফোকাস করতে হয়। তাহলে এই রিসার্চে কি হয়, মূলত সম্পূর্ণটা থিওরিটিক্যাল হয় এবং এটি মূল ফোকাস থাকে হচ্ছে এটা নিয়ম নীতিগুলো বা এটা যেই মূল বিষয়টি রয়েছে সেই বিষয়ের বেসিস জ্ঞান আমরা আহরণ করতে পারছি, সেক্ষেত্রে এটাকে এটি বেশি গুরুত্ব দেওয়া হয়। এর পরের পয়েন্টে কি বলেছে, এর পরের পয়েন্টে বলেছে যেহেতু মৌলিক গবেষণা সম্পূর্ণ তাত্ত্বিক এবং থিওরিটিক্যাল, ফলে এটি মানব জাতির আচরণের কে ভিত্তি করে নানা সমস্যা সমাধান করার চেষ্টা করে। ওকে, তাহলে বেসিক রিসার্চ কিসের উপর ডিল করে, সেটা হচ্ছে হিউম্যান
বিহেভিয়ার, ঠিক আছে, মানব জাতির নানা রকম আচরণকে কেন্দ্র করে। আর যেহেতু বেসিক রিসার্চ সেই সব বিষয়ের উপরেই ডিলস করে যা সম্পর্কে আমাদের আগেই কিছু জ্ঞান রয়েছে, আমরা যেটা সম্পর্কে আগেই কিছু জানি, ফলে সেই বিষয় সম্পর্কে নতুন কিছু জ্ঞান আহরণ করতে সে সহায়তা করে। এবার যেটা বিষয় আমাদের আগেই জ্ঞান রয়েছে সেটা আমরা সেই পার্টিকুলার জ্ঞানটা তো আমাদের কাছে আছেই, তার বেসিসে সেই জ্ঞানটাকে কেন্দ্র করে আরো কিছু নতুন জ্ঞান আহরণ করে। যেবার উদাহরণ হিসেবে যদি তোমাদের বলি, তাহলে এই যে স্টুডেন্টরা যে ক্লাসে যে যেতে যাচ্ছে না, তাহলে এটার একটা বেসিক ধারণা আমাদের কি হতে পারে, যে হয়তো ক্লাস ঠিকঠাক হয় না, টিচাররা ঠিকঠাক ক্লাস নিতে পারছেন না, সেজন্য হয়তো ক্লাস তারা টাইম টেবিলটাকে ম্যানেজ করতে পারে না এবং তারা হয়তো ক্লাসে আসে না। এটা আমাদের একটা হয়তো বাইরের থেকে একটা মনে হতে পারে, কিন্তু যখন আমরা গবেষণা করব তখন এর বেসিসে আরো কিছু, এই যে একটা এক্সিস্টিং নলেজ, এই যে আমাদের একটা ধারণা বা এই যে আমাদের একটা জ্ঞান, এটার বেসিসে আরো কিছু নলেজ অ্যাড হলো। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে হয়তো বিদ্যুতের জন্য তারা আসতে পারছে না, এটা আমরা দেখলাম। কথা বলে স্টুডেন্টের সাথে কথা বলে, তারপর হয়তো হোস্টেল তাদের ডিপার্টমেন্ট থেকে দূরে হয়ে যাচ্ছে, সেই জন্য তারা পারছে না অ্যাটেন্ড করতে। তাহলে এই যে বাকি দুটো পেলাম, এগুলা কি আমাদের এক্সট্রা নলেজ। সেটা কি? যখন আমরা গবেষণা করতে গেলাম তারপরে এগুলো আসে, তার মানে এক্সিস্টিং নলেজ গুলোর পরে আরো কিন্তু কিছু আমরা নলেজ পেলাম, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চের থ্রুতে। তো এই বিষয়গুলোতে ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু গুরুত্ব দেয়। এরপরে রয়েছে অ্যাপ্লাইড রিসার্চ, এবং অ্যাপ্লাইড রিসার্চ কাকে বলবো? আগের উদাহরণ নিয়ে আবার বলতে হয়, যা বাস্তব জীবনে প্রয়োগ করে একটা সঠিক সিদ্ধান্তে এসে সেই বিষয়কে উন্নয়নে সহায়তা করে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। কোনো একটা পার্টিকুলার একটা বেসিক রিসার্চ হয়েছে, সেটা যখন বাস্তব জীবনে প্রয়োগ করে সেটা থেকে একটা সঠিক সিদ্ধান্ত আমরা নিয়ে আসব, সেটাই মূলত হবে অ্যাপ্লাইড রিসার্চ। এটা মূল ধারণা। উদাহরণে বলেছিলাম কি, স্টুডেন্টরা ক্লাস না করার কারণের সমাধান হিসাবে ফান্ডামেন্টাল রিসার্চে যা যা সমাধান আমরা পেলাম সেগুলো আমরা অ্যাপ্লাইড রিসার্চে প্রয়োগ করে দেখলাম। অর্থাৎ ধরো বিদ্যুতে যে প্রবলেম হচ্ছে তাতে সলভ করার জন্য আমরা জেনারেটর লাগিয়ে দিলাম, এবং এই জেনারেটর লাগিয়ে দেওয়ার ফলে কিছুদিন পরে দেখা গেল স্টুডেন্টরা এখন ক্লাসে আসছে। যেহেতু বিদ্যুৎ না থাকার ফলে প্রচুর গরম লাগতো, তাই তারা ক্লাস করতে চায় না। এটা আমরা একদম পার্টিকুলার একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, কিসের দ্বারা? জেনারেটর লাগিয়ে। সমাধানটাকে অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে, ঠিক আছে। যেহেতু এখানে বাস্তব জীবনের প্রয়োগ বা অ্যাপ্লাই করা হয়, তাই একে আমরা অ্যাপ্লাইড রিসার্চ বলি, ঠিক আছে। এটা রিয়েল লাইফে সিচুয়েশনে অ্যাপ্লাই করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দেখব ডিফারেন্সেস বিটুইন বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ। কিছু পার্থক্য রয়েছে যা আমরা এখানে দেখব। এবার আমরা জানি যে বেসিক রিসার্চ মূলত এক্সিস্টিং সায়েন্টিফিক নলেজকে বেস করে আরও কিছু নলেজকে গেইন করার জন্য সহায়তা করে। সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। আবার অপরদিকে অ্যাপ্লাইড রিসার্চে কি হয়? সায়েন্টিফিক স্টাডি করে মূলত সেই যে রিয়েল লাইফ প্রবলেমটা যে রয়েছে সেটাকে সলভ করার চেষ্টা করা হয় প্রয়োগের মাধ্যমে, সেই সমস্যা সমাধানকে প্রয়োগ করে। ওকে, এর পরের পয়েন্টে কি বলেছে? বেসিক রিসার্চ মূলত হচ্ছে থিওরিটিক্যাল। আমরা জানি বেসিক রিসার্চ কি হয়, এটা তাত্ত্বিক হয়, এটা কোনো প্রায়োগিক দিক থাকে না। অপরদিকে অ্যাপ্লাইড রিসার্চ কি হয়? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এটা প্র্যাকটিক্যালি করা হয়ে থাকে। এর পরের পয়েন্টে কি বলেছে? এই পার্থক্যে দেখো বলা হয়েছে ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চের অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লাইড রিসার্চের থেকে বেশি। অর্থাৎ এখানে বলা হয়েছে যেহেতু বেসিক রিসার্চ সেই বিষয়কে কেন্দ্র করেই করা হয় যার সম্পর্কে আমাদের পূর্ববর্তী ধারণা রয়েছে, ফলে আমরা সেই বিষয়ের সমস্যা এবং তার সমাধান রূপে নানা ধারণা অ্যাপ্লাই করি, সম্পূর্ণটাই কিন্তু তাত্ত্বিকভাবে। ফলে সেটা কি, যেহেতু আমরা তাত্ত্বিকভাবে অনেক ধারণা ভাবি বা সেটাকে অ্যাপ্লাই করে দেখি, ফলে সেটা অনেক বেশি অ্যাপ্লিকেবিলিটি থাকে। ওকে, কোনটা? ফান্ডামেন্টাল রিসার্চের। অপরদিকে অ্যাপ্লাইড রিসার্চ একটি নির্দিষ্ট প্রবলেমকে আমরা সলভ করার জন্য, ঠিক আছে, পসিবিলিটি যেটার সব থেকে বেশি পসিবিলিটি, সেটাকে আমরা সমস্যার সমাধান রূপে প্রয়োগ করে থাকি। ফলে কিন্তু সেটা কিন্তু খুবই স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। সম্পূর্ণ প্রবলেমের ক্ষেত্রে বা সম্পূর্ণ ধারণাগুলিকে অ্যাপ্লাই করা কিন্তু সেখানে সম্ভব না। সেক্ষেত্রে স্পেসিফিক যে
পসিবিলিটি গুলো রয়েছে সেই পসিবিলিটির উপর নির্ভর করে নির্দিষ্টভাবে নির্দিষ্ট একটি বা দুটির উপরে আমরা প্রয়োগ করতে পারি। ওকে, এর পরের পয়েন্টে বলেছে বেসিক রিসার্চ মূলত প্রাথমিকভাবে লক্ষ্য রাখে গবেষণারত বিষয়ের নানা জ্ঞান যেমন আহরণ করা, তেমনি সেই গবেষণারত বিষয়ের সমস্যা সমাধানের নানা বিষয়গুলি প্রেডিক্ট করা, অর্থাৎ একটা ধারণা দেওয়া যে এই সমস্যার সমাধান হিসাবে এই বিষয়গুলো হতে পারে, একটা নির্দিষ্ট একটা ধারণা দেয়। ঠিক আছে, যে আমরা প্রেডিকশন মানে কিন্তু ভবিষ্যৎবাণীও হতে পারে বা ধারণা দেয়। ঠিক আছে, মানে ভবিষ্যৎ ধারণা দেয় যে এই কারণগুলোর জন্য এই সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি। ওকে, অপরদিকে কি হয়, অ্যাপ্লাইড রিসার্চে প্রাথমিকভাবে যা গবেষণা করা হচ্ছে তার পসিবিলিটির দিকে লক্ষ্য করে নির্দিষ্ট সমাধানকে অ্যাপ্লাই করে সমস্যা নির্মূল করা হয়, মানে টোটালটাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে। ঠিক আছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির নির্দিষ্ট প্রবলেমটাকে একদম নির্মূল করে দেওয়া হয়, যেটার পসিবিলিটি সব থেকে বেশি সেটাকেই মূলত প্রয়োগ করা হয় থাকে। এবার আমরা কেন এটা পসিবিলিটিটাকে কিভাবে বুঝবো, পসিবিলিটিটাকে কখনই বুঝবো যেই বিষয়ে আমাদের অধিকতর আমাদের স্যাম্পল জমা হবে। এবার স্যাম্পল কি, স্যাম্পল নিয়ে অনেক ভিডিও করে ফেলেছি আমি অলরেডি রিসার্চ অ্যাপটিটিউডে, তোমরা প্লে লিস্টে রিসার্চ অ্যাপটিটিউডে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, বা আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো এই আই বটনে, এখানকার আই বটনে। এবার সেই স্যাম্পল গুলোকে আমরা কালেক্ট করি এবং সেই স্যাম্পল গুলো থেকে আমাদের ধরতে হয়, মানে তথ্যগুলো থেকে আমাদের ধরতে হয় যে সেটির মধ্যে কোনটি সব থেকে বেশি পসিবিলিটি, কোন কারণটার সব থেকে বেশি পসিবিলিটি। যেমন আমরা উদাহরণে দেখলাম কোন কারণটা পসিবিলিটি বেশি, আমরা সেখানে দেখলাম বিদ্যুতের কারণটি। কারণ সেটা কিভাবে বুঝবো, সেটা আমরা নানা রকম কোশ্চেনিয়ার করে ছাত্রদের কেন তারা আসছে না, নানা রকম যেখানে যত বেশি সংখ্যার ছাত্র সেখানে ভোট দেবে সেখানে আমরা ধরে নেবো যে সেটা মূল কারণ। ঠিক আছে, অবশ্যই ভোট দেওয়ার সাথে সাথে আমাদের নানা রকম যান্ত্রিক বা ইন্টারনাল ব্যাপারগুলোকেও আমাদের সেগুলো সেক্ষেত্রে জানতে হবে, সেটা আলাদা একদম সাবজেক্ট, সেটার বেসিসে আমরা যাচ্ছি না। ঠিক আছে, তাহলে এর পরের পয়েন্টে কি বলা হয়েছে, এর পরের পয়েন্টে বলা হচ্ছে যেটা অলরেডি যেটা এক্সিস্টিং নলেজের উপর ডিপেন্ড করে চলে, তাই এটার ক্ষেত্রে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে এক্সিস্টিং নলেজ এবং তার সাথে আরো কিছু নলেজ গেইন হয়। এবার অ্যাপ্লাইড রিসার্চে কি, এখানে বলেছে সেখানে সমাধানটাকে মানে হচ্ছে সলিউশনটাকে ফাইন্ড করার চেষ্টা করা হয় আর সেটা অ্যাপ্লাই করে। এবার এখানে আমি ভাগ করে একটা বোঝানোর চেষ্টা করেছি মিনিং কি, নেচার কি, ইউটিলিটি কি, কনসার্ন উইথ কি, গোল কি। এবার মিনিং কি, এগুলো এক্সিস্টিং নলেজ, এটা শুধু একটু কি পয়েন্টগুলো একটু মনে রাখবে, আর এটা স্পেসিফিক প্র্যাকটিক্যাল প্রবলেমগুলোকে ফোকাস করে। নেচার কি, এটা থিওরিটিক্যাল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ইউটিলিটি কি, এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা হচ্ছে লিমিটেড। ইউনিভার্সাল কেন বললাম, ইউনিভার্সাল কেন বলা হয়েছে এখানে, কারণ যেহেতু আমরা ধারণাটা অনেকভাবে গ্রহণ করতে পারি, মানে জ্ঞানটা অনেকভাবে এখানে গ্রহণ করতে পারি, একটা কারণের আমরা অনেক কিছু ভেবে এখানে গ্রহণ করতে পারি। আর লিমিটেড কেন, কারণ অ্যাপ্লাই কিন্তু আমরা দুই একটাকেই করতে পারবো, দুই একটা ক্ষেত্রেই করতে পারবো, সেখানে সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা কিন্তু সম্ভব না। এবার এখানে স্পেসিফিক সাইন্টিফিক নলেজটাকে গেইন করার চেষ্টা করা হয় প্রেডিকশনের মাধ্যমে, আর এখানে হচ্ছে টেকনোলজি বা টেকনিকের মাধ্যমে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়। এবার এখানে গোল কি, এখানে অ্যাড সাম নিউ নলেজ, যেটা পুরোনো নলেজ আমাদের ছিল তার সাথে যেন আরো কিছু নলেজ আমরা গেইন করতে পারি সেটার দিকে এখানে লক্ষ্য রাখা, আর এদিকে প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করা হয়। ঠিক আছে, এরপরে দেখো এখানে দেখো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা সেট রেখেছি, এখান থেকে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে যে প্রিভিয়াস ইয়ারে কেমন করে এই টাইপের কোশ্চেন গুলো রয়েছে, এখান থেকে এই টপিকটা থেকে পার্টিকুলার এই টপিকটা থেকে কিভাবে কোশ্চেন গুলোকে করা হয়। এবার ফান্ডামেন্টাল রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চ আজকে তো এটাই আলোচনা করানো হলো, এরপরে অ্যাকশন রিসার্চ, এভালুয়েটিভ সবই আলোচনা করা হবে এভাবে। তাহলে এখানে দেখিনি কি কি এখানে পয়েন্টস রয়েছে। এবার ফান্ডামেন্টাল রিসার্চের এখানে আমাদের মেলাতে হবে যে কোনটি এখানে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে যথোপযুক্ত। তাহলে ফান্ডামেন্টাল রিসার্চকে আমাদের আগে মনে রাখতে হবে, যেটা আমরা আগে ক্লাসে করলাম, সেটা কি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে এক্সিস্টিং নলেজের ওপর ডিপেন্ড করে আরো কিছু নলেজকে গেইন করার চেষ্টা করে, অর্থাৎ সেটাকে এক্সপ্লেনেশন করে একটু বৃহত্তর ভাবে। ওকে, এবার একটু যখন এই বিষয়গুলোকে আমরা দেখবো তাহলে এখানে আমাদের দেখতে হবে যে ফান্ডামেন্টাল রিসার্চের মূল ভিত্তিটা কি এই কোশ্চেনগুলো করার সময়। তো মূল ভিত্তিগুলোকে যখন মনে করে নেবে এবং এই সাইডের যতগুলো পয়েন্টস দেওয়া হবে এগুলো সবগুলোর সাথে মেলাতে চেষ্টা করবে, কোনটার সাথে আমাদের ফান্ডামেন্টাল রিসার্চের মূল ভিত্তিটা
একদম মিলে যাচ্ছে। যখনই দেখবে যে এখানে মিলে যাচ্ছে সেটাই কিন্তু তার সঠিক অ্যান্সার হবে। তো এখানে দেখো, এখানে বলেছে ডেভেলপিং অ্যান এফেক্টিভ এক্সপ্লেনেশন থ্রু থিওরি বিল্ডিং। একটা নির্দিষ্ট থিওরির উপরে ডিপেন্ড করে একটা এফেক্টিভ এক্সপ্লেনেশন করা হয়। তো সেক্ষেত্রে এটা ফান্ডামেন্টালের ক্ষেত্রে যথোপযুক্ত, কারণ ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে কি হয়, একটা এক্সিস্টিং নলেজকে ডিপেন্ড করে, অর্থাৎ একটা থিওরিকে ডিপেন্ড করে সেটার সাথে আরো নতুন কিছু থিওরিকে অ্যাড করা হয়, অর্থাৎ সেখানে নানা রকম থিওরিকে এক্সপ্লেন করা হয় যে এই বিষয়গুলি এখানে হতে পারে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে ফান্ডামেন্টাল রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ কি? অ্যাপ্লাইড হচ্ছে প্রয়োগ করা। সেক্ষেত্রে অ্যাপ্লাইড রিসার্চের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেটা আমাদের মনে করে নিতে হবে, অ্যাপ্লাইড রিসার্চে কি কি বৈশিষ্ট্য রয়েছে, এরপরে সেগুলোকে আমাদের এখানে প্রত্যেকটার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে অ্যাপ্লাইড রিসার্চে এখানে কিন্তু এই দেখো এখানে 4 নম্বর রয়েছে, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের সম্পূর্ণ আস্তে আস্তে আমরা সম্পূর্ণ করব। আর আমি রিসার্চ অ্যাপটিটিউড নিয়ে বাংলা এবং ইংলিশে দুভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবগুলোকে কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিট করে বানিয়ে দিয়েছি। সেক্ষেত্রে তোমরা যদি সেগুলোকে দেখতে চাও তাহলে ওই উপরে আই বটনে ক্লিক করে সেটাকে দেখে নিতে পারো, সেখানে তোমরা সম্পূর্ণ অংশটি পেয়ে যাবে। সেক্ষেত্রে এর উত্তরটা কি হয়ে যাবে, এ হচ্ছে 2 আর বি হচ্ছে 4। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এ অবধি রইল। নমস্কার।